ভাই সত্যি কথা বলতে মনের মধ্যে ভয় ছিল যে ফাইনাল এপিসোড কেমন হবে। মোটমাট গোটা সিজন জুড়ে যা বাজে রিভিউ ছড়িয়েছিল সেই কারণে শেষ এপিসোডটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। তবে সেই এপিসোডটা কি সেই জিনিসটা ডেলিভার করতে পেরেছে যেমনটা আমরা প্রত্যাশা করেছি? দেখুন ভাই, প্রায় 7 বছর ধরে চলতে থাকা একটা সিরিজ, সম্পূর্ণ সুপারহিরো জনরাটাকেই উল্টে দেওয়ার মতন একটা সিরিজ হচ্ছে দ্য বয়েজ, যেটা ফাইনালি শেষ হয়েছে। আর সত্যি বলতে ফাইনাল সিজন নিয়ে আমাদের এক্সাইটমেন্ট কম, কনসার্ন বেশি ছিল। অধিকাংশ এপিসোডের রিভিউ রেটিং খুবই কম, টেনে টেনে সে রাবারের মতন জিনিসটাকে লম্বা করছে, আননেসেসারি কিছু সিন দেখাচ্ছে। আমার মতে যে জিনিসটা 3টে সিজনেই শেষ হয়ে যায় সেটাকে টেনে টেনে 5টা করেছে, একটা স্ট্রেচ করেছে এটাকে। আর সেই কারণেই ফাইনাল এপিসোড নিয়ে মানুষের এক্সপেকটেশনও কিন্তু চরম ছিল। মানুষের মধ্যে আশা ছিল যে যাই হোক, এতদিন এত বাজে কিছু দেখেছি, অ্যাটলিস্ট ফাইনাল এপিসোডটা হয়তো ভালো হবে। সো ফাইনাল এপিসোড তো এসে গেছে। অনেকের কাছে এটা একটা মাস্টারপিস, অনেকে আবার এটাকে দ্য বয়েজের পারফেক্ট এন্ডিং বলছে। তবে আদৌ কি সেটা সত্যি? সত্যিই কি এই ফাইনাল এপিসোডটা আমাদের আগের এপিসোডের যে ফ্লসগুলো রয়েছে ওইটাকে ফিক্স করে দিতে পেরেছে? অ্যান্ড ইয়েস, ফার্দার আলোচনা করার আগে আপনাদের বলে দিই, এই ভিডিওতে কিছু মেজর স্পয়লার থাকবে। ইয়েস, সিজন 8-এর বড় বড় মেজর স্পয়লারগুলো আমি এখানে দেবো। তো যারা যারা এখনও দেখেননি বা দেখবেন ভাবছেন, অবভিয়াসলি তাদের তো সমস্যা হবেই, তো আমি সাবধান করে দিলাম। দেখুন, দ্য বয়েজের প্রথম সমস্যাটা হচ্ছে এর পেসিংটা। ঠিক আছে, প্রচণ্ড স্লো পেসে এগিয়েছে এই ফাইনাল সিজনটা। আর যে কথাটা আগেই বললাম যে স্টোরি প্রোগ্রেস সেইভাবে হয়নি, যে জিনিসটা 3টে সিজনেই কমপ্লিট করে দেওয়া যেত একটু রান টাইমগুলো লং করে, সেটাকে টেনে টেনে 5টা অবধি টেনেছে, মানে 5টা সিজন বানিয়েছে। এবং এই ফাইনাল সিজনের সব থেকে ইউজলেস ক্যারেক্টার আমার মনে হয়েছে সোলজার বয়। অবভিয়াসলি প্রথম থেকেই তার একটাই কাজ, সেটা হচ্ছে অরা ফার্মিং করা, এবং সে করেছে। সত্যি বলতে সোলজার বয় ক্যারেক্টারটাকে আমাদের সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তবে একটা কথা ভাবুন তো, এই ফাইনাল সিজনে সে কোনো বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছে? আপনি যদি প্লট নিয়ে একটু চিন্তা করেন, আপনি দেখবেন যে সোলজার বয়কে সরিয়ে দিলেও প্লটে হ্যাবক কিছু পরিবর্তন আসছে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সোলজার বয়ের কারণেই সবাই জানতে পেরেছে যে সেই সুপ কিলিং ভাইরাস, সেই ভাইরাস যেটা সুপার হিরোদের মেরে দিচ্ছিল, সেটা সেই পুরনো সুপার হিরোদের উপরে কাজ করছিল না। একই সাথে সোলজার বয় নিজে হাতে হোমল্যান্ডারকে সেই V1টা দিয়ে দেয়, যার কারণে হোমল্যান্ডার একদম ইমোর্টাল হয়ে যায়, অমর হয়ে যায়। বাট প্লট চেঞ্জ করা যেত। সোলজার বয়কে এনেছে জাস্ট এখানে হাইপ ক্রিয়েট করার জন্য, যেটা আমার মনে হয়েছে। কেননা এই চরিত্রটাকে এতটা বড়সড়ভাবে দেখিয়েও সিজনের ফাইনাল এপিসোডে তার কোনো ভূমিকা নেই, সে নেই। তার এন্ডিংটাও বাজে দেখিয়েছে, হোমল্যান্ডার জাস্ট সিম্পলি তাকে অজ্ঞান করে সেই ক্রায়ো চেম্বারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা মেনে নেওয়ার মতন কিনা বলুন তো? হ্যাঁ, অবভিয়াসলি কমিক্সের সোলজার বয় একটা লুজার, সে বড়সড় কোনো কাজ করেনি এবং সে বড়সড় কেউ না। তবে কমিক্স আর সিরিজের কিন্তু আকাশ পাতাল তফাৎ, এখানে অনেক চেঞ্জেস এসেছে। অন্যদিকে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দ্য বয়েজের আর একটা যে স্পিন অফ সিরিজ জেন ভি, সেটার ভূমিকাটা কি এই গল্পে? আমি জানি না যে এদের মাথায় কী চলছিল। জেন ভিতে মারি মারু নামক একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাকে বলা হয়েছিল যে সে হোমল্যান্ডার লেভেলের পাওয়ারফুল। সো আমরা অবভিয়াসলি কল্পনা করেছিলাম যে সিজন ফিনালেতে মারির একটা বড় ভূমিকা থাকবে, তবে নেই। আপনি যদি জেন ভি সিরিজটা নাও দেখেন তো কোনো সমস্যা নেই, আপনি কিছু বড়সড় কিছু মিস করবেন না। এবং সৌভাগ্যবশত সেই জেন ভির 3য় সিজন ক্যান্সেল হয়ে গেছে, যেটা হওয়া উচিত ছিল। অহেতুক গল্প বাড়িয়ে তো কোনো মানে নেই, তাই না? অন্যদিকে আর একটা জিনিসও আপনি বলতে পারেন, সেটা হচ্ছে ফ্রেঞ্চির মৃত্যু। ফ্রেঞ্চির মৃত্যুটা ডিজার্ভ করতো এই ফাইনাল এপিসোডে। 7 নম্বর এপিসোডের শেষে ফ্রেঞ্চির মৃত্যুটা খুবই বেকারভাবে দেখিয়েছে, কারণ সে কিন্তু একটা দ্য বয়েজের মেম্বার, মানে মেইন ক্যারেক্টার। সে একটা যাকে হোমল্যান্ডার জাস্ট কিছুই বলে না, এমনি ফেলে দিয়ে চলে যায়, যেন কোনো ভূমিকাই নেই। ফ্রেঞ্চির মৃত্যুটা কোনো বড়সড় ইমোশনাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি, এটা আপনি মানুন কিংবা না মানুন, বাট এখানে একটা মিস্টেক্স আছে, এটা আপনাকে মানতেই হবে। দেখুন, ফ্রেঞ্চি হচ্ছে তাদের ইঞ্জিনিয়ার, তাদের সায়েন্টিস্ট, সব ম্যাক্সিমাম জিনিস ফ্রেঞ্চিই বানায়। তো তার একটা এপিক এন্ডিং সে একটা ডিজার্ভ করতো। ফ্রেঞ্চের এন্ডিংটা আরও স্যাডভাবে বানানো যেত, আরও ভয়ঙ্করভাবে বানানো যেত, যাতে আমাদের হোমল্যান্ডারের প্রতি আরও রাগ ঘৃণাটা আরও বেড়ে যেত। বাট সেরকম কিছুই করা হয়নি, জাস্ট সিম্পল ইজি ওয়েতে জিনিসটা দেখিয়েছে। সো এই হচ্ছে ব্যাপার, যে 7টা এপিসোড ধরে কোনো মেজর প্রোগ্রেসই করতে পারেনি দ্য বয়েজ। তো স্বাভাবিকভাবেই ফাইনাল এপিসোডের উপরে একটা বড় বোঝা তো পড়ে যাচ্ছে, তাই না? এবং ফাইনাল এপিসোড কি সেটাকে বহন করতে সক্ষম হয়েছে? আমার মতে ইয়েস। এই ফাইনাল এপিসোডটাই এই সম্পূর্ণ 5 নম্বর সিজনটাকে ক্যারি করেছে। তবে কেন? আমার ভালো কেন লাগলো? মানুষের ভালো বা খারাপ লাগারও তো কিছু নির্দিষ্ট কারণ থাকে। দেখুন, 7 বছর ধরে চলতে থাকা একটা সিরিজ, তার এন্ডিং বা
এই ফাইনাল এপিসোডটাকে তখনই ভালো বলা যায় যখন প্রত্যেকটা চরিত্র বা সবার এন্ডিংটা প্রপার হয়। আমাদের প্রিয় চরিত্রগুলোর শেষটুকুনি আমরা যেভাবে দেখতে চাই সেটা সেইভাবেই দেখিয়েছে। না ভাই না, আমি অ্যাভেঞ্জার্স লেভেলের কিন্তু কিছু প্রত্যাশা করিনি। অনেকেই করেছে যে বিভৎস একটা গ্র্যান্ড লেভেলের কিছু ব্যাটেল দেখবে। আচ্ছা, আপনি বয়েজের আগের সিজনগুলোতে কি এরকম লেভেলের কিছু দেখেছেন? এরা কম বেশি সিজিআই ইউজ করে, কম বেশি ভিএফএক্স ইউজ করে, এদের বাজেটও খুব বেশি না যে আপনি ওরকম এপিক সিনেমেটিক ব্যাটেল দেখবেন। সো আমি ওরকম অ্যাভেঞ্জার্স লেভেলের ফাইট প্রত্যাশা করিনি, তো আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, অবভিয়াসলি মিস্টেক্স যদি আপনি খুঁজতে চান তো খুঁজে তো পাবেন। গল্পে প্রচুর মিস্টেক্স রয়েছে এই ফাইনাল এপিসোডে। এই যেমন আমাদের বয়েজরা অর্থাৎ বুচার এবং তার গ্যাং যখন হোমল্যান্ডারের উপরে আক্রমণ করে, যেখানে হোমল্যান্ডার একটা ঘরে বসে স্পিচ দিচ্ছিল, সে কি কিছুই শুনতে পায়নি যে অন্য রুমে এত লড়াই হচ্ছে? হোমল্যান্ডারের সুপার হিয়ারিং রয়েছে, সে এক্সরে ভিশন রয়েছে, সে সব কিছু স্ক্যান করে দেখতে পারে। সেই বেলায় তার পাওয়ারটা কোথায় ছিল? অন্যদিকে সিস্টার সেজের একটা প্রপার এন্ডিং দরকার ছিল। সিস্টার সেজ একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সম্পূর্ণ গল্পই সাজিয়েছে সে। হোমল্যান্ডারকে গড বানিয়েছে সে, হোমল্যান্ডারকে পাগল বানিয়েছে সে, একই সাথে আমাদের হিরোদের অবশেষে সাহায্যও করেছে সে। তো সিস্টার সেজের এন্ডিংটা একটু আলাদা হওয়ার প্রয়োজন ছিল, তাকে এন্ডিংয়ে তার কয়েকটা সিন দেওয়া প্রয়োজন ছিল। অন্যদিকে কিমিকোর পাওয়ারটা প্রপারলি এক্সপ্লেইন করা হয়নি। মানে কিমিকোকে সোলজার বয় লেভেলের পাওয়ারফুল তারা বানানোর চেষ্টা করেছে, খুবই ভালো কথা। সোলজার বয় যেমন বডি থেকে এক টাইপের ব্লাস্ট রিলিজ করে, রেডিয়েশন ব্লাস্ট হ্যান ত্যান, যেটা সুপার হিরোদের পাওয়ারলেস করে দেয়, মানুষদের শক্তি চলে যায়। তো সেরকমভাবেই সেই পন্থা ইউজ করেই, মানে সোভিয়েত সায়েন্টিস্টরা যেমন এক্সপেরিমেন্ট করেছিল ঠিক তেমনভাবেই তারা কিমিকোর উপরে এক্সপেরিমেন্ট করে কিমিকোকে ওরকম বানায়। খুব ভালো কথা, বুঝলাম। তবে এটা তো মুড়ি মুড়কিন না, মানে বিস্কুট না যে প্যাকেট খুলে খেয়ে নিলাম। যদি এই প্রসেসটা এতটাই ইজি হতো তো চারিদিকে এরকম সুপ কিলিং সুপার হিরো ঘুরে বেরোতো না। তো এই প্রসেসটাকে তারা খুব রাশভাবে দেখিয়েছে, খুব তাড়াতাড়ি দেখিয়েছে। সিজন ফিনালি 2টো এপিসোডে তৈরি হওয়ার প্রয়োজন ছিল। যে লেভেলের জিনিসটা আমরা এই ফাইনাল এপিসোডে পেয়েছি, এটাকে লাস্ট 2টো এপিসোডে ক্রিয়েট করার দরকার ছিল, কিন্তু সেটা না করে তারা 7 নম্বর এপিসোডটাকে বোরিং বানিয়েছে। আর সেই কারণেই তো দর্শকরা ক্ষুব্ধ। এই লেভেলের এক্সাইটমেন্টটা আমাদের 7 নম্বর এপিসোডের শেষে থাকার প্রয়োজন ছিল। বাট যাই হোক, কি আর করার, মানে আমি বা কী করব। তবে এত কিছু ফ্লস থাকা সত্ত্বেও এই এন্ডিংটা আমার কাছে সেরা লেগেছে। প্রথমেই আসি হোমল্যান্ডার, গল্পের মেন ভিলেন। হোমল্যান্ডার আসলেই কে? সে কি কোনো সুপার হিরো? একদমই না। হোমল্যান্ডার হচ্ছে একটা বেসিক্যালি ক্রাই বেবি, যার মধ্যে একটা গড কমপ্লেক্স রয়েছে। হোমল্যান্ডার কিন্তু কিছুই না, জাস্ট একটা প্যাথেটিক, একটা লোনলি মানুষ যার নিজের বলতে কেউ নেই। এবং এই কথাটা গল্পের প্রতিটা চরিত্র কিন্তু হোমল্যান্ডারের মুখের উপরে থুপে দিয়েছে। হোমল্যান্ডার কোনোদিনই ম্যাচিওর হয়নি, তার বয়স হয়নি, সে অলওয়েজ বাচ্চা ছিল। সে দুধ খেতে পছন্দ করত এবং পাড়ার সেই বাচ্চা ছেলেটা যে রংবাজি প্রথমে দেখায় তবে একটা চড় খাওয়ার পরে কান্নাকাটি শুরু করে, হোমল্যান্ডারও এক্স্যাক্টলি সেই জিনিসটা করেছে। হোমল্যান্ডার যখন অবশেষে পাওয়ারলেস হয়ে পড়ে তখন সে লিটারেলি কান্নাকাটি শুরু করে বাচ্চাদের মতো। সে ক্ষমা চাইছে, ভিক্ষা চাইছে বিলি বুচারের কাছ থেকে। এর থেকে বেটার এন্ডিং আর কি হতে পারে? হোমল্যান্ডার অলওয়েজ একটা বাচ্চা ছেলেই ছিল যার নিজের উপরে কোনো কন্ট্রোল ছিল না। তো সেখানে তার এরকম প্যাথেটিক স্যাড এন্ডিং একটা ওয়েল ডিজার্ভ এন্ডিং আমার মতে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা এক্সট্রা কিছু সিজিআই ভিএফএক্সে খরচা করে বড় কিছু ডিস্ট্রাকশন দেখতে পারতাম, তবে যেমনটা বললাম বাজেটের ইস্যু নিয়ে আমার কোনো সমস্যা নেই। অন্যদিকে আরেকটা চরিত্র হচ্ছে দ্য ডিপ। গল্পের শুরু থেকে এই ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং এর যে আর্কটা ক্রিয়েট করা হয়েছে না, সত্যি মানে জাস্ট মজার। ডিপকে 7 সমুদ্রের রাজা বলা হয় এবং আইরনি দেখুন যে সেই জলে গিয়েই সে মরেছে। সে কারোর হাতে মরেনি, মরেছে মাছেদের হাতেই, যারা তার বন্ধু ছিল। এই চরিত্রটার জন্য আমার খুব স্যাড লাগে, কারণ সে জাস্ট একটু রিকগনিশন, একটু রেসপেক্ট চেয়েছিল। তবে তার শুরুটা যেভাবে হয়েছিল শেষটাও সেইভাবেই হয়েছে। শুরুটা বলতে সেই স্টারলাইট অ্যানির সাথে ঝামেলা দিয়ে তার কেরিয়ারের পতন শুরু হয়েছে এবং অ্যানির সাথে ঝামেলা করার পরেই সে মরেছে। একদম প্রপার এন্ডিং ভাই। হ্যাঁ, এন্ডিং নিয়ে কথা আসলে আমাদের এ ট্রেনের এন্ডিংটাকেও বলতে হবে, সত্যিই সেরা এন্ডিং ছিল। গল্পটা শুরুই হয়েছিল এ ট্রেনকে দিয়ে, যখন সে রবিন নামক সেই মেয়েটাকে হত্যা করেছিল, আমাদের হিউইর গার্লফ্রেন্ড। কিন্তু শেষ মুহূর্তে যখন সে হোমল্যান্ডারের থেকে পালাচ্ছিল তখন মাঝখানে একটা মানুষ এসে যায় এবং তাকে ডজ করতে গিয়েই কিন্তু সে পড়ে যায়। প্রথমবারের সেই মিস্টেক্সটা সে করে না, তবে শেষবারের মতো মরার আগে সে হোমল্যান্ডারের মুখের উপরে তাকে 2টো বাজে কথা শুনিয়ে দিয়ে গেছে। এ ট্রেনকে প্রথমে আমরা একটা কাওয়ার্ড, একটা ভিলেন মনে করলেও সে একটা হিরোর মৃত্যুবরণ করেছে। আর এবার আসি দ্য বয়েজের ক্যারেক্টারগুলোর মধ্যে। প্রথমে আসে বিলি বুচার, যে সেরা একটা এন্ডিং পেয়েছে। আই মিন
বিলি বুচারের একটা জিনিসই প্রয়োজন ছিল, একটা রিভেঞ্জ এবং একটা রেস্ট, বিশ্রাম। বিলি বুচার তার স্ত্রীর মৃত্যুর বদলাটা নিয়েছে, এখন তার প্রয়োজন বিশ্রাম এবং সেটা সে ফাইনালি পেয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে বিলি বুচারের মৃত্যুতে আমরা অনেকে দুঃখ পেয়েছি, এটা হয়তো অ্যাভয়েড করা যেত, বাট আমার মনে হয় এটা প্রয়োজন ছিল। দেখুন, গল্পের বড় বড় যে ক্যারেক্টারগুলো যারা একটা বড় ম্যাসাকার চালিয়েছে শেষ অবধি আসা পর্যন্ত, তাদের প্রপার এন্ডিং বলতে মৃত্যু ছাড়া আর কিছুই না। আমি জন উইকের ক্ষেত্রে সেম জিনিসটাই মনে করি যে জন উইকের এন্ডিং একদম প্রপার ছিল। সে মারা গিয়েছে, তার একটা বিশ্রাম প্রয়োজন ছিল, কারণ সে রিটায়ার করে গেছে, তা সত্ত্বেও তাকে এত লড়াই করে যেতে হয়েছিল। সে তার স্ত্রীকে হারিয়েছিল, তার স্ত্রীর যে লাস্ট স্মৃতিটা ছিল সেই কুকুরটা, সেটাকেও সে হারিয়েছে। এখন তার কাছে একটা জিনিসই বাকি ছিল, সেটা হচ্ছে বদলা, যেটা সে ফাইনালি নিয়েছে। এখন তার বিশ্রাম প্রয়োজন এবং সে সেটা পেয়েছে। বিলি বুচার মোটেও ভালো মানুষ না, যেটা তার ছেলে রায়ানও তাকে বলে। বিলি বুচার যখন রায়ানকে অফার করে যে চলো আমরা গিয়ে একসাথে আবার নতুন করে সব শুরু করি, রায়ান বলে যে না, হ্যাঁ অবশ্যই আমি হোমল্যান্ডারকে ঘৃণা করি, একই সাথে আমি তোমাকেও পছন্দ করি না, তুমিও খারাপ মানুষ। বুচারের কাছে তখন নিজের বলতে একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে তার প্রিয় কুকুরটা, যেটাও মারা গেছে, তার বয়স হয়ে গেছিলো, সেও মারা গেছে। এখন বুচারের কাছে নিজের বলে আর কিছুই নেই। বুচার বেরিয়ে পড়ে একটা সুসাইড মিশনে এবং সে জানে যে হিউই তাকে আসবে আটকাতে। আর এইটাই তো মজার গল্প যে হিউইকে দিয়েই মেন গল্প শুরু হয়। বুচার কিন্তু প্রথম হিউইকে রিক্রুট করে এবং সেই হিউইর সাথে ফাইটেই হিউইর হাতেই কিন্তু বুচার মারা যায়। ইভেন তার মৃত্যুর সময়তেও কিন্তু সে হিউইকে রেসপেক্ট করে, কারণ সে হিউইকে যেমনভাবে চিনত, হিউই কিন্তু নিজের চরিত্র পরিবর্তন করেনি। বুচার বহুবার হিউইকে পরিবর্তন করার চেষ্টা করেছিল, কিন্তু হিউই চেঞ্জ হয়নি। সে প্রথম থেকে একটু সফট দয়ালু টাইপের ছেলে এবং শেষ পর্যন্ত সে সেই কাজটাই করেছে। আর এই জন্যই কিন্তু বুচার তাকে রেসপেক্ট করে। সে মারা তো গেছে, তবে শান্তিতে। আমরা গল্পে মাদার্স মিল্ক তার একটা স্টোরি দেখেছিলাম, তার বউয়ের সাথে তার যথেষ্ট ঝগড়া চলছিল, হ্যান ত্যান, তবে সেটাও ফিক্স হয়ে গেছে। পুনরায় বিয়ে করছে। আই হোপ এখন আর তার সংসারের আগের সমস্যাগুলো থাকবে না, সব কিছু ফিক্সড হয়ে যাবে। কিমিকো, তার স্টোরিটা দুর্দান্ত। কিমিকো এই মুহূর্তে স্বাধীন, যার গল্পটা শুরু হয়েছিল একটা স্লেভ ক্যাম্প থেকে। সে জাস্ট একটা স্লেভ ছিল, সেখান থেকে সে মুক্তি পেয়েছে, ফ্রেঞ্চি তাকে ভালোবাসা শিখিয়েছে এবং শেষ মুহূর্তে সে সেই স্বাধীনতাটা পেয়েছে যেমনটা ফ্রেঞ্চি তাকে দিতে চেয়েছিল। অবশ্যই ফ্রেঞ্চি তার সাথে নেই, তবে ফ্রেঞ্চির প্রতিটা মুহূর্ত এই এন্ডিংয়ে আমরা ফিল করতে পারি। সে একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে বা এক টাইপের ফ্রেঞ্চ ক্যাফেতে যায়, যেখানে ফ্রেঞ্চ কোনো আইটেম সে ট্রাই করছে। ফ্রেঞ্চি বলেছিল যে জাস্ট তারা দুজন এবং সাথে একটা কুকুর থাকবে, এবং কিমিকোর সাথে আমরা একটা কুকুরকে দেখি। ফ্রেঞ্চির সেই স্মৃতিটা নিয়েই কিমিকো তার আগামী স্বাধীন জীবনটাকে কাটাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সোলজার বয়ের চেস্ট ব্লাস্টের প্রথম শিকার হয়েছিল কিন্তু কিমিকো, এবং পরবর্তীকালে কিমিকো নিজেই কিন্তু সোলজার বয়ের মতন সেই পাওয়ারটাই ক্যারি করে। আর সবশেষে বাকি আছে দুজন, হিউই এবং অ্যানি বা স্টারলাইট। হিউই স্টোরি আমরা যেমনটা দেখেছিলাম, এক টাইপের গিক ছেলে, ইলেকট্রনিক্স গ্যাজেটস এগুলো খুবই পছন্দ করতো। এরকমই তো একটা স্টোরে সে কাজ করতো এবং গল্পের শেষে সে নিজেরই একটা স্টোর খুলে নিয়েছে। তাকে অফার করা হয় যে সুপার হিরোদের অ্যাফেয়ার্সের যে গ্রুপটা ছিল, যারা সুপার হিরোদের উপর নজর রাখতো, সেই ভিক্টোরিয়া নিউম্যান যেটার প্রেসিডেন্ট ছিল, স্বয়ং নতুন প্রেসিডেন্ট তাকে ফোন করে ধন্যবাদ জানায় এবং তাকে সেই পদটা অফার করে। তবে হিউই জানায় যে না, আমি এখন একটা স্টার্ট আপ খুলেছি এবং এই ঝামেলা থেকে সরে একটা সিম্পল লাইফ লিড করতে চাই। অ্যানি তার সাথে রয়েছে এবং অ্যানি প্রেগনেন্ট, তারা দুজন মিলে সেই সংসারটা চালাচ্ছে, তাদের সেই ছোট স্টোরটা চালাচ্ছে, এবং অ্যানির পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটার নাম হিউই দিয়েছে রবিন। এবং রবিন হচ্ছে হিউইর গার্লফ্রেন্ড, যার মৃত্যুটাকে ঘিরেই এই বয়েজের সম্পূর্ণ স্টোরিটা তৈরি হয়েছিল। সো এর থেকে বেটার এন্ডিং আর কি হতে পারে? আপনি প্রত্যেকটা ক্যারেক্টার ঠিক সেম সার্কেলে ফিরে এসেছে, যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানেই এসেছে। সো আমার কাছে এই এন্ডিংটা ভালো, আমি বলবো না সেরা, কারণ অনেক ফ্লস রয়েছে, অনেক মিস্টেক্স রয়েছে যেমনটা আলোচনা করলাম। তবে আমার মনে হয় না যে এর থেকে খুব ভালো এন্ডিং হওয়া পসিবল ছিল। হ্যাঁ, অবশ্যই দ্য বয়েজ নিয়ে আলোচনা করতে বসলে এখন প্রচুর সময় কেটে যাবে, তবে আমি আর বেশি কিছু আলোচনা করতে চাই না। আমি জাস্ট জানতে চাই যে আপনারা কি মনে করেন, আপনাদের কেমন লেগেছে? এটা কি আর একটু ভালো হতে পারতো? বা আপনারাও কি আমার সাথে সহমত যে সত্যি ফাইনাল সিজনটার উপরে অনেক চাপ পড়ে গেছিলো এবং সেই চাপটা নিতে পেরেছে এই ফাইনাল এপিসোড? কী মনে করেন সেটা কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন, এবং এরকম টাইপের ভিডিও রেগুলার পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।